কিছুদিন পর মাধ্যমিকের রেজাল্ট আর তারপর স্কুলটা খুলবে। আমি যেরকম বলেছিলাম তোরা গিয়ে পাশের বন্ধুর থেকে জিজ্ঞাসা করবি, হ্যাঁ রে কেমিস্ট্রি কেমন লাগে। তুই দেখতে পাবি 10 জনের মধ্যে 7 জন বলছে কেমিস্ট্রি খুব কঠিন, কেমিস্ট্রি আমি বুঝি না। কিন্তু তোরা যারা আমাদের অ্যাডভেঞ্চার একাডেমি ধামাকা প্রো ব্যাচের মধ্যে পড়িস, যারা 11 কেমিস্ট্রিকে একদম ভালো করে শিখছিস, আমি এইটুকু বলতে পারি তোরা অলরেডি 11 কেমিস্ট্রির প্রেমে পড়ে গেছিস। যদি এমন কেউ থেকে থাকিস যে আমাদের ব্যাচের মধ্যে পড়িস না কিন্তু এই ভিডিওটার মধ্যে ক্লিক করেছিস, তাদেরকে বলে রাখি আমরা আমাদের ব্যাচে যে কটা ক্লাস করাই তার প্রত্যেকটার একটা করে 15 মিনিটের রিভিশন ভার্সন আমরা ইউটিউবে আপলোড করি অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলে সবার জন্য। যারা ব্যাচের মধ্যে পড়ছে তাদের তো একবার রিভিশন হবে, যেটা পড়েছে সেটা যদি ভুলে ভুলে গিয়ে থাকে তাহলে সেটার একবার রিভিশন তারা করে নিতে পারছে। আর যারা বাইরে কোথাও পড়ছে তারাও এগুলোর মাধ্যমে নিজেদের পড়া কনসেপ্টস গুলোকে একবার রিভাইজ করে নিতে পারছে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। প্রথমেই বলি আমাদের ব্যাচে কিন্তু বন্ডিং শেষ হয়ে গেছে। আমাদের অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, বন্ডিং কমপ্লিট। আমাদের অ্যাডভেঞ্চার একাডেমির তরফ থেকে কেমিস্ট্রিকে বদলানোর জন্য, বাংলা মিডিয়ামে ছেলেমেয়েদেরকে নতুন কিছু দেওয়ার জন্য দুটো উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম উদ্যোগ, ব্যাচের মধ্যে যা করানো হচ্ছে সেটা নর্মাল বোর্ডস লেভেলের থেকে তো ওপরে, তুই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একদম তৈরি হয়ে যাওয়ার মতো একটা জায়গায় চলে যাচ্ছিস। প্রত্যেকটা কনসেপ্ট যেগুলো জানা উচিত, যেভাবে জানা উচিত তুই সেভাবে জানছিস। এর উপরে তুই এক্সট্রা করে কম্পিটিটিভে প্রবলেম প্র্যাকটিস কর, কম্পিটিটিভের ওয়ান শট কর। বোর্ড লেভেলের জন্য তো তোরা কিছু দরকারই পড়ছে না, তুই এগুলো করছিস, বরং বোর্ড লেভেলের থেকে একটু উঁচু লেভেল পর্যন্ত জানছিস, তোরা সব বুঝতে পারছিস। তার পাশাপাশি তুই প্রত্যেক সপ্তাহে একদিন করে একটা করে কোয়েশ্চেন প্র্যাকটিসের ক্লাস পাচ্ছিস। যে কোয়েশ্চেন প্র্যাকটিসের ক্লাসগুলো করে নিলে তুই যে চ্যাপ্টার্স গুলো পড়েছিস, যেগুলো যেগুলো তুই পড়ছিস তার উপরে ভিত্তি করে কি কি ধরনের প্রশ্ন আসে সেগুলো তো রেডি, প্লাস যেগুলো পড়েছিস সেগুলো রিভিশন আমি করাচ্ছি। আর কি চাই ভাই, সবই তো পেয়ে যাচ্ছিস হাতের সামনে, তোকে খাটতেই হচ্ছে না। এবার যারা কম্পিটিটিভ দিবি আলাদা করে ওয়ান শট কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাক, আর যারা বোর্ড দিবি চিল কর ভাই। চল দেখ, আমরা দেখবি অলরেডি ভিএসিপিআর আগের দিন শিখিয়ে দিয়েছিলাম। ভিএসিপিআর এর জন্য যা যা দরকার ছিল তো ভিএসিপিআর 1, 2, 3, 4 সব তোরা করে নিয়েছিলি। তারপরে দেখ আমি একটুখানি তোদেরকে বলি কত ধরনের হাইব্রিডাইজেশন হয়। হাইব্রিডাইজেশনের কনসেপ্টটাও আমি তোদেরকে শিখিয়ে দিয়েছিলাম। হাইব্রিডাইজেশন দেখবি আমরা sp3 দেখেছিলাম, sp2 দেখেছিলাম, sp দেখেছিলাম, sp3d2 দেখেছিলাম, sp3d, dsp2, dsp3 সমস্ত ধরনের হাইব্রিডাইজেশন পসিবল। এখন দাদা কোন ক্ষেত্রে কোনটা হবে, কি করে আমরা বুঝবো হাইব্রিডাইজেশন বিষয়টা কি, কিভাবে কনসেপ্টটা এসেছিল, তুমি আরেকবার একটু রিভাইজ করিয়ে দাও। আমি বলছি শোন, আমরা এইভাবে এসেছিলাম যে কার্বন আছে 1:2:2p2। এখন যদি আমরা প্রত্যেকেই জানি যে বন্ড গঠন করার জন্য যোজ্যতা কক্ষপথের প্রয়োজন, বন্ড গঠন করার জন্য শেষ কক্ষপথের প্রয়োজন। তার মানে এখানে শেষ কক্ষপথ কি আছে, 2:2p2 আছে। তার মানে কার্বন যদি বন্ড তৈরি করতে যায়, যদি কার্বনটা মিথেন তৈরি করতে যায়, তাহলে এই 2s আর 2p ইলেকট্রনস গুলোর মাধ্যমেই করবে। 2s এর মধ্যে দুটো ইলেকট্রন, 2p এর মধ্যে দুটো ইলেকট্রন। আমি তোদেরকে বারবার করে কি শিখিয়েছি বল, যতগুলো বন্ড থাকবে ততগুলো আনপেয়ার্ড ইলেকট্রনের প্রয়োজন পড়বে। নিশ্চয়ই এখানে লেখা রয়েছে নাম্বার অফ বন্ড ইকুয়াল টু নাম্বার অফ সিঙ্গেল ইলেকট্রন। কিন্তু এখানে তুই কি দেখতে পাচ্ছিস, মিথেনের ক্ষেত্রে কার্বনের সাথে হাইড্রোজেনের 4টে বন্ড আছে, বাট এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো রয়েছে, মাত্র দুটো। তার মানে দাদা ইট ইজ নট আপ টু দ্য মার্ক, এটাতে হবে না। তাহলে এখান থেকে এক্সাইটেড স্টেটে নিয়ে যাও, নিয়ে যাওয়ার ফলে আমি দেখতে পেলাম এটা যখন এখানে গেল 4টে আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হলো। তো 4টে আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে 4টে বন্ড হবে, পরিষ্কার কথা। কিন্তু তোরা যারা যারা আমাদের ব্যাচের মধ্যে পড়েছিস, তারা বন্ডিং এর একটু হায়ার লেভেল শিখে ফেলেছিস, তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছিস যে এখানে একটা 2s আছে, এগুলো প্রত্যেকটা 2p 2p 2p। হাইড্রোজেন নিজের 1s দিয়ে বন্ড করছে, তার মানে এই সিগমা বন্ডটা ss সিগমা বন্ড, আর বাকি এই 3টে বন্ড sp সিগমা বন্ড। 3টে ভিন্ন রকম বন্ড, একটা অন্যরকম বন্ড। স্বাভাবিক, একটা মানুষের যদি হাত পায়ের কোঅর্ডিনেশন ঠিক না থাকে সে কি চলতে পারবে? পারবে না। এই কার্বনের ক্ষেত্রে মিথেন গঠন করার সময় 3টে বন্ড আলাদা, একটা বন্ড অন্যরকম, তাহলে স্বাভাবিকভাবে সেই মিথেনটা স্টেবিলাইজ হবে না, সেই মিথেনটা স্টেবিলিটি থাকবে না। তাহলে কি হবে ভাই, ও স্টেবিলিটি খোঁজার কোনো একটা উপায়, স্টেবিলিটি পাওয়ার কোনো একটা উপায় খুঁজবে। তো সেটার উপায়টাই হচ্ছে হাইব্রিডাইজেশন। এই যে একটা আর এই 3টে, একটা এস 3টে পি, নিজেদের মধ্যে কথাবার্তা চালাবে যে ভাই আমরা যদি চাই আমরা কিন্তু একটু স্টেবল হতে পারবো না। কিভাবে? ধর আমি তোকে বললাম এই 3টে পি, এই যে 2p তো এনার্জি বেশি হয় n+l নিয়ম অনুসারে, ধর এদের এনার্জি 7 7 7, কারণ 3টে 2p 3টে ডিজেনারেট অরবিটাল, 3 জনের এনার্জি সমান। আর এটা ধর 3, তাহলে টোটাল কত হয়ে গেল 21 আর 3 24। এরা বললো আমরা নিজেদের মধ্যে শক্তির আদান প্রদান করছি এবং প্রত্যেকে সম শক্তি সম্পন্ন কক্ষক তৈরি করে ওভারঅল কম্পাউন্ডটাকে স্টেবিলিটি দিচ্ছি। তখন কি হবে, এরা নিজেদের মধ্যে শক্তির আদান প্রদান করে প্রত্যেকে 6 6 6 6 করে হয়ে গেল। মানে এই 3টে 7 এক এক করে কমলো আর সেই 3 একে দিয়ে
দিল, তাহলে সবাই সমশক্তি সম্পন্ন চারখানা হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করলো, যাদেরকে আমরা একটা এস আর তিনটে পি যেহেতু sp3 হাইব্রিড অরবিটাল বলে থাকি। এই জন্যই এই এনার্জিটাকে সেম করার জন্য, কম্পাউন্ড স্টেবিলিটি করার জন্যই হাইব্রিডাইজেশন কনসেপ্টটা তৈরি এসেছিল। গল্প শেষ হয়ে গেছে। চারটে হাইব্রিড অরবিটালের মধ্যে চারখানা ইলেকট্রন থাকবে, মিথেন গঠিত হবে। তার মানে মিথেনের মধ্যে যে চারখানা যে মিথেনের বন্ড তৈরি হচ্ছে, কার্বনের সাথে যে চারটে বন্ড আছে, সেই প্রত্যেকটা বন্ড একটা sp3 হাইব্রিড অরবিটাল আর একটা হাইড্রোজেনের 1s এর মাধ্যমে তৈরি হয়েছে। মানে প্রত্যেকটা সিগমা বন্ড sp3s সিগমা বন্ড। আশা করতে পারি একদম পরিষ্কার আছে। এইবার এই যে হাইব্রিডাইজেশন কনসেপ্টটা আমরা হাতে কলমে কি করে বুঝতে পারবো, কোনো ফর্মুলার মাধ্যমে কি করে বুঝতে পারবো না? ফর্মুলাটা হচ্ছে এইটা, তোরা এগুলো বারবার করে এখন জেনে ফেলেছিস, বহুবার তোরা প্রবলেম প্র্যাকটিসও করে নিয়েছিস। এইচ মানে হাইব্রিডাইজড অরবিটালের সংখ্যা, মানে মানে এখানে যেমনি তোরা চারটে দেখতে পেলি, চারটে হাইব্রিড অরবিটাল, একটা এস তিনটে পি, তার মানে এইচ এর ভ্যালু 4, চারটে হাইব্রিড অরবিটাল। সেমনি দেখবি আমি এখানটা দেখিয়ে দিয়েছি, এইচ এর ভ্যালু 3 হলে একটা এস দুটো পি, 2 হলে একটা এস একটা পি, 4 হলে একটা এস তিনটে পি, 5 হলে একটা এস তিনটে পি একটা ডি, এখানে sp3d2 মানে 6। গল্প শেষ। তাহলে ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, এইচ এর ভিটা এখানে আছে, সেটা হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা কার? কেন্দ্রীয় পরমাণু। তারপরে হচ্ছে এক্স যোজ্যতা কক্ষপথের সঙ্গে একযোজি কোনো একটা পরমাণুর সংখ্যা। এখানে সি আছে ক্যাটায়নের মোট চার্জ, এ আছে অ্যানায়নের মোট চার্জ, যেগুলো তোরা সব জানিস। একটা এক্সাম্পল দেখা যাক, তাহলে তুই আরো ভালো বুঝতে পারবি। তোর এখানে CH4 আছে, তাহলে হাইব্রিড অরবিটালের সংখ্যা বার করছি, হাফ বসাচ্ছি ভি মানে এই যে কার্বনের যোজ্যতা কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, 2s এর মধ্যে দুটো, 2p এর মধ্যে দুটো, তাহলে ভি এর ভ্যালু কত বল? 4। আচ্ছা, এই কার্বন সেন্ট্রাল পরমাণুর সঙ্গে একযোজি পরমাণুর সংখ্যা কতগুলো আছে? হাইড্রোজেন 4টে রয়েছে, তাহলে 4 বসালাম। এক্স এর ভ্যালু, কোনো প্লাস চার্জ বা কোনো মাইনাস চার্জ দেখতে পাচ্ছিস না, তো সব 0 বসিয়ে দিলাম। তাহলে দুটো 4 2 দিয়ে ভাগ, একটা 4 পড়ে থাকলো, একটা 4 মানে sp3। এইবার এখান থেকে NH3 ক্ষেত্রে করেছিলাম, দেখ একই রকম ভাবে নাইট্রোজেনের 2s2 2p3 মানে 5, তাহলে এখানে v এর ভ্যালু 5 বসিয়ে দিয়েছি, x এর ভ্যালু 3 হবে, কারণ তিনটে হাইড্রোজেন, কোনো ক্যাটায়ন কোনো অ্যানায়ন নেই, সেই কারণে সব 0, 5 + 3 8 ডিভাইডেড বাই 2 মানে 4, sp3 হয়ে গেল। গল্প শেষ। এইবার তোকে যদি লোন পেয়ার বার করতে হয়, লোন পেয়ারের ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম, H - X - D। তোরা যারা কম্পিটিটিভ এর জন্য পড়ছিস, হুবহু সেম জিনিস, হুবহু সেম কনসেপ্ট। আমি তোকে দাবি করে বলতে পারি, বন্ডিং এ তোকে আমি যা শিখিয়েছি না, যা শিখিয়েছি রে, বোর্ড লেভেলে অত লাগে না। তোরা যারা ব্যাচের মধ্যে প্রপার ক্লাস করেছিস, তোরা জানিস কোন লেভেলে গিয়ে তোদেরকে আমি বন্ডিং শিখিয়েছি। এরপরে যখন অর্গানিক শেখাবো না, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কম্পিটিটিভের, এমন করে শিখিয়ে দেবো, তুই যখন নিটের ভিটের পরীক্ষা দিবি না, তখন ভাববি দাদা তো এগুলোই করিয়েছিল। আমি তোদেরকে কোশ্চেন পাঠিয়ে দিতে পারি, ক্লাস 11 12 এর যে জায়গাগুলো থেকে প্রশ্ন দেয়, শুধু এক্সট্রা করে একটু ওয়ান শট দেখ, কোশ্চেন প্র্যাকটিস কর, আস্তে 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 দেখবি সব হয়ে যাবে। তোদেরকে যা করাচ্ছি না, কেমিস্ট্রি যে লেভেলে তোকে শেখাচ্ছি না, তুই চিন্তা করতে পারবি না, তুই দেখতে থাক শুধু। তাহলে L = কি? H - X - D। এখন দাদা H এর ভ্যালু কোনটা? H এর ভ্যালু তো 4 আছে, তাহলে X এর মান কত? X মান হচ্ছে তিনটে হাইড্রোজেন, তো এখানটা 3 বসিয়ে দিলাম। আর D কত? D মানে হচ্ছে দ্বিযোজি পরমাণুর সংখ্যা। ভাই তিনটে হাইড্রোজেন আছে, তো দ্বিযোজি কোথায়? হাইড্রোজেন কি দ্বিযোজি? একদমই নয়, তাহলে D এর ভ্যালু 0। তাহলে গল্প একটা হয়ে গেল, একটা লোন পেয়ার। আর এই জন্যই নাইট্রোজেনের যে সাথে এই যে একটা লোন পেয়ার দিতে হয়, আর তিনটে হাইড্রোজেন দিতে হয়। গল্প শেষ। তোরা এগুলো জানিস যে এই তিনটে অরবিটাল, এই চারটে অরবিটাল, কোন কোন অরবিটাল কিভাবে তৈরি হয়েছে, সব তোদেরকে আমি শিখিয়ে দিয়েছি। দেখ বলেছিলাম এটা, যে এই যে প্রত্যেকটা আছে, এগুলো হচ্ছে একটা sp3 হাইব্রিড অরবিটাল। sp3 হাইব্রিড অরবিটাল কতগুলো রয়েছে? 4খানা রয়েছে। তাহলে 4খানা sp3 হাইব্রিড অরবিটাল প্রথমে দেখালাম, তার মধ্যে একটা sp3 হাইব্রিডের মধ্যে একটা লোন পেয়ার রয়েছে, বাকি তিনটে sp3 হাইব্রিড, তিনটে হাইড্রোজেনের তিনটে 1s এর সঙ্গে sp3 এর সিগমা বন্ড তৈরি করেছে। বল কত ডিটেল চাই আর তোর? গল্প শেষ। বাকি দেখ সব একই কনসেপ্ট, সব একই জিনিস, বারবার করে প্র্যাকটিস করানো আছে, বারবার করে প্র্যাকটিস করানো আছে, প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটার এক্সাম্পল। এই একটা ছক আমি তোদেরকে প্রোভাইড করে দিয়েছি, তোদের অ্যাপের নোটিশ সেকশনে ড্রাইভ লিংক দিয়েছি, তোর ওখান থেকে এই ছকটাকে ডাউনলোড করতে পারছিস, প্র্যাকটিস করতে পারছিস। কি কি দেওয়া আছে প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল ধরে ধরে, বন্ধন জোর নিঃসঙ্গ জোর কতগুলো করে আছে না আছে সব বলে দেওয়া আছে। তোরা এখান থেকে কি করে তোদেরকে বার করা শিখিয়ে দিয়েছিলাম, যে যদি আজকে ধর NH3 ক্ষেত্রে হাইব্রিড অরবিটালের সংখ্যা 4 বেরিয়েছে, লোন পেয়ারের নাম্বারটা 1 বেরিয়েছে, এর মানে লোন পেয়ার যদি 1 হয়, হাইব্রিড অরবিটাল 4, মানে বন্ড পেয়ার নিশ্চয়ই 3ই হবে, 3 আর 1 মিলেই 4 হবে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এই প্রত্যেকটা ছক থেকে তুই সেগুলো একবার করে দেখে নিতে পারছিস, জেনে নিতে পারছিস, এবং সেই অনুযায়ী তোর কাছে প্রত্যেকটা স্ট্রাকচারও আঁকা আছে, হাইব্রিডাইজেশন দেওয়া আছে, এবার ওখান থেকে প্র্যাকটিস করার জন্য এক্সাম্পলও দেওয়া আছে। গল্প শেষ। এইবার দেখ এরকম কয়েকটা এক্সাম্পল করে দিয়েছিলাম যেগুলো পরীক্ষাতে বারবার আসে। I3 - টাকে তোরা কিভাবে ট্রিট করবি?
আই মাইনাস প্লাস দুটো আয়োডিন তার সাথে। দেখ বারবার করে শিখিয়েছি। এবার দাদা আই মাইনাস তো বুঝলাম, কিন্তু আয়োডিনের যোজ্যতা কক্ষপথে কটা ইলেকট্রন বুঝবো কি করে? আরে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিনের পরই তো আয়োডিন, শেষ কক্ষপথের ইলেকট্রন তো সব সেমই থাকবে। তার মানে এখানে 2s2p5, 3s23p5, 4s24p5, 5s25p5, মানে 7টা থাকবে। আরে 7 বলি তো গ্রুপ নাম্বার 17তে থাকে রে পাগলা। তাহলে এই বি এর ভ্যালু 7 বসালাম, এক্স এর ভ্যালু 2 বসালাম, কেন? কারণ দুটো আয়োডিন আছে ওর সাথে। তাহলে বাকি এখানে দেখ একটা মাইনাস চার্জ আছে নিশ্চয়ই, সেই কারণে অ্যানায়নের ভ্যালু 1 বসিয়ে দিয়েছি, গল্প শেষ হয়ে গেছে। দাদা 5 বেরিয়েছে, মানে sp3d হবে। এখানে লোন পেয়ার বার করে দেখতে পাচ্ছি আমি 3 বেরিয়েছে, তার মানে বন্ড পেয়ার 2 বাড়িয়েছে, ব্যাস শেষ। BF4 মাইনাস একই রকম ভাবে করছিস। দাদা অ্যানায়নের তো এখানে মাইনাস আছে, তো আমি এখানে +1 কেন বসাচ্ছি? আমি বলছি মাইনাস মাইনাসের গল্প নয়, কতগুলো অ্যানায়ন আছে বলে? একটা, তাহলে ওই জন্য এর ভ্যালু 1। ক্লিয়ার? চলো, এই ছিল দেখো ব্যাপার। এগুলোই বারবার 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 করে আমি শিখিয়ে দিয়েছিলাম, প্রত্যেকটা এক্সাম্পল ধরে ধরে প্র্যাকটিস করতে বলেছিলাম। তারপরে আসছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড একটা বিশেষ এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম, মনে পড়ছে নিশ্চয়ই এক্সাম্পলটা। এবার দেখ আমি একটু হাইড্রোজেন বন্ডিংটা যদি একটু ছোট্ট করে মনে করাই তোদেরকে। ধর নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, আমি প্রথমে 3 জনের কথা উল্লেখ করেছিলাম, ফোন, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন। এমন 3 জন যাদের ইলেকট্রোনেগেটিভিটি খুব হাই। যদি এমন 3 জনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকে, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বা অক্সিজেনের সাথে হাইড্রোজেন বা ফ্লুরিনের সঙ্গে হাইড্রোজেন, তাহলে সেই হাইড্রোজেনের উপর থেকে ইলেকট্রন ডেনসিটি এরা সব টেনে নেয়, এদের মাথার উপরে ডেল মাইনাস, হাইড্রোজেনের মাথার উপরে ডেল প্লাস চলে আসে। হাইড্রোজেনটা ভীষণ সমস্যায় ভোগে, ভাই আমার এমনিতে ইলেকট্রন ছিল না, একটা মাত্র ছিল, তাও আমার সব ডেনসিটি ওরা টেনে নিয়েছে। তখনও চেষ্টা করে, ও তো বুঝে গেছে যে কারা টানে, কারা বড় লোক। ফোন বড় লোক, 3 জনে বড় লোক। ও যদি চায়, ও যদি দেখতে পায় এমনি ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেনের মতো কোনো পাবলিক, ও গিয়ে তাদের সাথে বন্ড করে। মানে ধরো ফ্লুরিনের সঙ্গে যুক্ত আছে, ও যদি অক্সিজেনকে দেখতে পায় তো অক্সিজেনের সাথে বন্ড করে। এখানে যদি ও ধর ফ্লুরিনকে দেখতে পায় তাহলে ফ্লুরিনের সঙ্গে বন্ড করে নেবে। এখানে যদি নাইট্রোজেনকে দেখতে পায় তো নাইট্রোজেনের সাথে বন্ড করে নেবে। ডাজন্ট ম্যাটার, এখানে ফ্লুরিন দেখলে ফ্লুরিনের সাথেও করে নেবে। মোদ্দা কথা ফোন থাকতে হবে, ফোনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, সমজাতীয় কোন ফ্লুরিন, নাইট্রোজেন অথবা অক্সিজেনের সঙ্গে যে ধরনের বন্ধন করে সেই বন্ধনটাকে আমরা হাইড্রোজেন বন্ড বলে থাকি। এই হাইড্রোজেন বন্ডের মূল কারণ হচ্ছে ইলেকট্রন ডেনসিটি টেনে নেওয়া টুয়ার্ডস এনি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ফ্রম হাইড্রোজেন। গল্প শেষ। এবার এগুলোকে অনেক ডিটেলে তোদেরকে আমি শিখিয়ে দিয়েছি। প্রত্যেকটা জিনিস হাইড্রোজেন বন্ড দুটো টাইপের হয়ে থাকে। আমি বলেছিলাম নিজের বাড়ির ঝগড়া যদি হয় তখন সেটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, মানে নিজের কম্পাউন্ডের ভেতরে হবে। তোদেরকে এক্সাম্পল দেখিয়েছি, নেক্সট দিনের ক্লাসে দেখবি ওটারও রিভিশন হয়ে যাবে। নিজের বাড়ির ঝগড়া বলে দিয়েছিলাম অন্তঃআণবিক, আর তোর সাথে তোর পাশের বাড়ির কাকিমার ঝগড়া হচ্ছে, মানে বাড়ির সাথে বাড়ির ঝগড়া হচ্ছে, তখন সেটাকে ইন্টারমলিকুলার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং বলা হয়। গল্প শেষ। নেক্সট ক্লাসে হাইড্রোজেন বন্ডিং ফুল এক্সপ্লেন করেছি, দেখে নিতে হবে রিভিশন ক্লাসের মধ্যে। বাস এটাই ব্যাপার ছিল, আর কিছু বলার নেই। মোটামুটি রিভিশন করে মাথার মধ্যে একদম সলিড ভাবে মনে পড়ে গেছে। রেডি হচ্ছিস? কেমিস্ট্রি প্রেমে পড়ছিস? বুঝতে পারছিস কেমিস্ট্রি কি করে পড়তে হয়? বুঝতে পারছিস কি করে হোল্ড তৈরি করতে হয় কেমিস্ট্রির মধ্যে? এইভাবে চলতে থাকবে, সারা বছর করলে কাঁপিয়ে দেবো রে। 12-এ কাঁপিয়ে দিবি রে তুই। দেখতে থাক তোর কি হয়। বলেছি না স্কুলের মধ্যে টপ করাবো, তো করাবো, করাবো তো করাবো, গ্যারেন্টি আমার। শুধু পড়তে থাক। যারা এখন আমাদের ব্যাচের মধ্যে আসিসনি, যারা কেমিস্ট্রি শিখতে চাস ভাই এরভাবে, তাহলে চলে আয়। এবং যারা মাধ্যমিকের পরে কেমিস্ট্রির ব্যাচটা নিবি ভাবছিস, তাদের জন্য একটা কথা বলে রাখি, আমাদের মাধ্যমিকের রেজাল্ট 8 তারিখ। 8 তারিখ থেকে শুরু করে এই মাসের সম্পূর্ণ 31 তারিখ অব্দি, এবার 31 তারিখ তো, এই 8 তারিখ থেকে 31 তারিখ আমাদের 11+12 এর ব্যাচ। এটার মধ্যে পুরো ক্লাস 11 পুরো ক্লাস 12 তো কভার হবে। তুই একবার 11-এ পারচেস করলি, মানে ফিস পে করলি, তোর 11টাও হয়ে যাবে, 12টাও হয়ে যাবে। কেমিস্ট্রি ফুল দায়িত্ব আমার। আর তোর এখানে পাচ্ছিস তুই 24টা মাস, 4টে সেমিস্টার, প্লাস 12 শেষ হয়ে যাওয়ার পরেও একটা এক্সট্রা ইয়ার পাবি। যদি কখনো কোনো বেসিকের দরকার পড়ে, কখনো কোনো জিনিস দরকার পড়ে, তুই শিখতে পারবি সেখান থেকে। অথবা যদি কাউকে পড়াস তুই এখান থেকে পড়তে পারবি, স্বাভাবিক কথা, আমি পরিষ্কার বলছি। তাহলে 11-12 পাচ্ছিস, প্লাস একটা এক্সট্রা ইয়ার পাচ্ছিস, পুরোটা মিলিয়ে তোর ফিস হবে 1499 টাকা। এখন তুই দেখবি 1799 টাকা ফিস আছে। মাধ্যমিকের রেজাল্টের দিন থেকে 31 তারিখ অব্দি ফিসটা হয়ে যাবে 1499 টাকা, এবং তারপরে আবার যেরকম 1799 ছিল অমনি হবে। যদি কেউ শুধুমাত্র ক্লাস 11 নিতে চাস তাহলে তার জন্য ওয়ান টাইম ফিস 999 টাকা। বাকি কোথা থেকে নিতে হবে সেটা তুই একদম পিন কমেন্টের মধ্যে অ্যাপ লিংক দেখতে পাচ্ছিস, ডেমো ক্লাস দেখতে পাচ্ছিস, ডেমো ক্লাসটা একবার করে নে। কেমিস্ট্রির একবার ছোট্ট করে প্রেমে পড়ে যা, তারপর ভেতরেই দেখবি সব প্রসেস বলে দেওয়া আছে ডেমো ক্লাসের মধ্যে। অ্যাপের লিংক থেকে অ্যাপ ডাউনলোড করলে তুই ওখানেও দেখতে পেয়ে যাবি। তোর এখন অনেক স্মার্ট, সবকিছুই জানিস। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। কি বলবো? আরে তুইও বলবি রে, জয় ধামাকা।